সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পের সন্ধানের ৪৭ নম্বর পর্বে। আজ আপনাদের সামনে উপস্থাপন করব একদম নতুন একটা গল্প। কিছুটা ভৌতিক, কিছুটা সত্য ঘটনার সংমিশ্রণে গড়ে তোলা একটা আবেগপ্রবণ গল্প, মায়ের দান। কলমে অর্ণব চ্যাটার্জি, কণ্ঠে আমি চান্দ্রিকা। আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফিরছি। আমার নাম অতনু মুখার্জি। পেশায় একজন স্কুল শিক্ষক হলেও নাটকের স্ক্রিপ্ট লেখাটা আমার কাছে শুধুমাত্র শখ নয়, নেশা। চাকরির সূত্রে আজ কয়েক বছর ধরে সুন্দরবনে আছি। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই অঞ্চলের জন্য। নদীর বুক চিরে ভেসে আসা নৌকা, দূরে ম্যানগ্রোভের জঙ্গল, সন্ধ্যায় পাখির ডাক, আর মাঝে মধ্যে বাঘের গল্প। সব মিলিয়ে জায়গাটার মধ্যে এক অদ্ভুত মায়া আছে। অনেকদিন পর আবারও স্ক্রিপ্ট লিখতে বসেছিলাম, কিন্তু কলম যেন এগোতেই চাইছিল না। মাথায় গল্প আছে, ভাবনা আছে, কিন্তু শব্দগুলো যেন ধরা দিচ্ছে না। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর হঠাৎ মনে হলো, না, এক কাপ চা খাওয়া যাক। চা তো আর এমনি হয় না। আমার কাছে চায়ের সঙ্গে একটা শব্দ জড়িয়ে আছে, লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী। সেটা অবশ্য আমার মা। আজও পৃথিবীর কোনো চায়ের দোকান তার হাতের চায়ের স্বাদকে হারাতে পারেনি। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মোড়ের ছোট্ট চায়ের দোকানে গিয়ে বসলাম। এক কাপ গরম চা আর দুটো বিস্কুট নিয়ে চুপচাপ বসে আছি। এমন সময় চোখে পড়ল রাস্তার উপরে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। বাড়িটাকে দেখে মনে হচ্ছিল এক সময় হয়তো বেশ জমকালো ছিল, কিন্তু আজ সময়ের ভারে নুয়ে পড়েছে। জানালার কাঁচ ভাঙা, দেওয়ালে শ্যাওলা, উঠোন জুড়ে আগাছা। কৌতূহল বশত চায়ের দোকানদারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই বাড়িটা কার? লোকটা একটু হেসে বলল, ঠিক জানি না বাবু, তবে শুনেছি এক সময় নাকি ওখানে চিকিৎসালয় ছিল। আমি অবাক হয়ে বললাম, ছিল মানে? এখন আর নেই? লোকটা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, লক্ষ্মী ছাড়া সংসারে এসব বেশি দিন টেকে না বাবু। কথাটা শুনে আমি আর কিচ্ছু বললাম না, কিন্তু কথাটা মনের মধ্যে কেমন যেন গেঁথে রইল। সেই দিন বাড়ি ফিরে আবারও স্ক্রিপ্ট লিখতে বসলাম, কিন্তু কিছুতেই মন বসলো না। মাথার মধ্যে বারবার ঘুরতে লাগলো সেই কথাটা, লক্ষ্মী ছাড়া সংসারে। রাতের খাবার খেয়ে শুতে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। মনে হচ্ছিল ওই ভাঙা বাড়িটার সঙ্গে নিশ্চয়ই কোনো গল্প জড়িয়ে আছে। পরদিন সকালেই বেরিয়ে পড়লাম। বাড়িটার সামনে গিয়ে দেখি উঠোনের এক কোণে একজন আধবুড়ো মানুষ বসে ঝিমোচ্ছেন। আমি ডাকলাম, দাদু, শুনছেন? লোকটা চোখ না খুলেই বলল, কে গো? বলো মহাদেব। বুঝলাম উনি বিশেষ কাজে আসবেন না। ঠিক তখনই দেখলাম একটু দূরে ধুতি আর চাদর পরা আর একজন বৃদ্ধ বসে আছেন। আমি তার কাছে গিয়ে বললাম, এই বাড়িটার সম্পর্কে কিছু জানতে চাইছিলাম। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, বসুন। কিছুক্ষণ পরে তিনি কোথা থেকে যেন 50 বছরের পুরনো কিছু নথিপত্র নিয়ে এলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে বৃদ্ধ হেসে বললেন, অবাক হবেন না, আপনার আগে আরো অনেকে এসেছেন এই বাড়ির গল্প শুনতে, কিন্তু গল্পটা শোনার পর আর কাউকে দেখা যায়নি।
আমি মুচকি হেসে বললাম, তাহলে নিশ্চয়ই গল্পটা বেশ ইন্টারেস্টিং। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, "হুঁ, এই চিকিৎসালয় আমার মায়ের হাতের তৈরি।" আমি অবাক হয়ে বললাম, তাহলে নিশ্চয়ই উনি একজন বড় ডাক্তার ছিলেন? বৃদ্ধ মাথা নাড়লেন, না, তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। আমি বিস্মিত, একজন হাউসওয়াইফ, তার হাতে তৈরি হাসপাতাল? বৃদ্ধ মৃদু হেসে বললেন, পৃথিবীর সব বড় কাজ ডিগ্রি দিয়ে হয় না বাবু, কিছু কাজ হয় ভালোবাসা দিয়ে। একটু চুপ করে থেকে তিনি বলতে শুরু করলেন, আমার মায়ের নাম ছিল লক্ষ্মী। সালটা 1971। আমার বাবা ছিলেন একজন ডাক কর্মচারী। খুব বেশি আয় ছিল না, কিন্তু মানুষ হিসেবে ছিলেন অসাধারণ। বাবা আর মায়ের লাভ ম্যারেজ হয়েছিল, ফলে দুই পরিবারই তাদের মেনে নেয়নি। অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। আমার বাবা প্রায় বলতেন, আমার ছেলে একদিন ডাক্তার হবে, কিন্তু সংসারের অবস্থা দেখে কথাটা শেষ পর্যন্ত স্বপ্ন হয়েই থেকে যেত। এক শনিবার সকালে বাবা কাজে বেরিয়েছিলেন। সেই দিন স্কুলও তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। আমি বন্ধুদের সঙ্গে খেলতে যাব, এমন সময় হঠাৎ বাইরে থেকে চিৎকার শুনতে পেলাম, ও লক্ষ্মী, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চল। মা ছুটে বেরিয়ে এলেন। কি হয়েছে? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, তোর স্বামী রাস্তায় পড়ে আছে। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমিও মায়ের সঙ্গে দৌড়ে গেলাম। গিয়ে দেখি অনেক মানুষ বাবাকে ঘিরে দাঁড়িয়ে আছে। বাবার পোস্টমাস্টারের কাজ ছিল, তাই গ্রীষ্ম বর্ষা এই সব তার কাজকে আটকাতে পারেনি। একটু বেশি পয়সা রোজগারের জন্য সেই দিন ওভারটাইম করতে বেরিয়েছিল। প্রচন্ড গরমে সানস্ট্রোক হয়। সেই দিন মাকে দেখেছিলাম ডাক্তার ডাক্তার করে চিৎকার করতে, কিন্তু সামনাসামনি কোনো হাসপাতাল না থাকায় আমার মায়ের আর্তনাদ কোনো ডাক্তারের কান পর্যন্ত পৌঁছায়নি। মা বাবার মাথাটাকে কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, চোখ খোলো, তুমি চলে গেলে আমাদের কি হবে? বাবা কষ্ট করে চোখ খুললেন, আমার দিকে তাকালেন, তারপর মায়ের দিকে। লক্ষ্মী, তুমি কেঁদো না, আমার আর বোধহয় থাকা হবে না, আমার ছেলেকে ডাক্তার বানিও। মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এইসব কি বলছো? বাবা কষ্ট করে বললেন, যেন আর কাউকে চিকিৎসার অভাবে মরতে না হয়। এরপরই বাবার হাতটা নিস্তেজ হয়ে গেল। মা চিৎকার করে উঠলেন, না, তুমি যেও না। সেই দিন প্রথম দেখেছিলাম মায়ের বুক ভাঙার শব্দ কেমন হয়। তারপর শুরু হলো সংগ্রাম। অন্যের বাড়িতে বাসন মাজা, রান্না করা, ক্ষেতের কাজ, মুনিশ খাটা, কোনো কাজেই বাদ রাখেননি মা। আমি বড় হতে লাগলাম। পড়াশোনায় ভালো ছিলাম। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ভালো ফল করলাম। মায়ের চোখে তখন একটাই স্বপ্ন, আমার খোকা ডাক্তার হবে। কিন্তু এরই মধ্যে মায়ের শরীরে বাসা বাঁধলো এক অদৃশ্য রোগ। হঠাৎ হঠাৎ বুকে ব্যথা হতো। আমি বলতাম, মা ডাক্তার দেখাও। মা হাসতেন, তুই ডাক্তার হয়ে আয়, তারপর দেখাবো। মা নিজের গয়নাগুলো বিক্রি করলেন, নিজে না খেয়ে আমাকে খাওয়ালেন। শেষ সম্বলটুকু বিক্রি করে বিদেশে ডাক্তারি পড়তে পাঠালেন। বিদেশে গিয়ে আমি নিয়মিত চিঠি লিখতাম, মা কেমন আছো, প্রতি
চিঠির উত্তরে আসতো, আমি ভালো আছি বাবা। কিন্তু সেই ভালো আছির আড়ালে কতটা কষ্ট লুকিয়েছিল তা আমি জানতাম না। 5 বছর পর দেশে ফিরলাম ডাক্তার হয়ে। ফিরে এসে দেখলাম গ্রামে এখনো কোনো হাসপাতাল নেই, মানুষ এখনো বিনা চিকিৎসায় মারা যায়। আর আর মায়ের ঠিক কি হলো সেটা জানতে হলে আমাদের চ্যানেল গল্পের সন্ধানের সাথে জুড়ে থাকুন। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী অংশ শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। মা, সে তো আর আগের মতো নেই। বুকের ব্যথা অনেক বেড়েছে, কথা বলতেও কষ্ট হয়, কিন্তু মুখে এখনো সেই একই হাসি। সেই দিনও বললেন, খোকা, একটা হাসপাতাল কর না রে। আমি তখন শহরের বড় হাসপাতালের ডাক্তার, নাম যশ অর্থ সবে আসতে শুরু করেছে। আমি বিরক্ত হয়ে বললাম, সবকিছু কি অত সহজ নাকি মা? মা চুপ করে গেলেন, তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা বাবা, আর বলবো না। সেই দিন বুঝিনি একজন মায়ের স্বপ্নকে আমি নিজে হাতেই হত্যা করেছিলাম। বছর কেটে গেল, আমি আরো প্রতিষ্ঠিত হলাম, কিন্তু মায়ের কাছে যাওয়া কমে গেল। মাসের শেষে টাকা পাঠিয়ে দায়িত্ব শেষ করতাম। একদিন খবর পেলাম মা খুব অসুস্থ। দৌড়ে গ্রামে এলাম। মাকে দেখে বুকটা কেঁপে উঠল। শুকিয়ে কাঠ হয়ে গেছেন। আমাকে দেখে মৃদু হেসে বললেন, ভালো আছিস বাবা? আমি কিছু বলতে পারলাম না। রাতে হঠাৎ মা আমাকে ডাকলেন, খোকা। আমি ছুটে গেলাম। মাকে আর মনে পড়ে না বল? আমি চুপ করে অপরাধীর মতন চেয়ে রইলাম। মা ইশারা করে একটা কাপড়ের পুটলি দেখালেন। খুলতেই দেখি টাকার বান্ডিল। আমি হতবাক। এগুলো কি? মা বললেন, তুই যে টাকা পাঠাতিস, খরচ করিনি। আমার চোখ ভিজে গেল। কেন মা? মা অনেক কষ্ট করে বললেন, হাসপাতালটা করিস। তারপর আমার হাত শক্ত করে ধরে বললেন, তোর বাবার স্বপ্ন, আমার স্বপ্ন যেন মরে না যায়। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি ভুল করেছি। মা মৃদু হেসে বললেন, মা কি কখনো ছেলের ওপর রাগ করে? এরপর খুব আস্তে বললেন, খোকা। সেই ছিল শেষ ডাক। কিছুক্ষণ পর আমি লক্ষ্মী হারা হলাম। মা চলে গেলেন বাবার কাছে। আমি মাতৃহারা হয়ে অনাথ হলাম। মায়ের রেখে যাওয়া সঞ্চয়, নিজের উপার্জন আর মানুষের সাহায্য নিয়ে তৈরি করলাম একটা হাসপাতাল। নাম দিলাম মায়ের দান। গল্পটা শেষ করে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি কখন যে গল্পের মধ্যে ডুবে গিয়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ খেয়াল হলো চারপাশে অদ্ভুত নীরবতা। আমি ঘুরে তাকালাম। বৃদ্ধ কোথাও নেই। চেয়ারটা খালি, শুধু একটা পুরনো চিঠি পড়ে আছে। আমি কাগজটা তুলে নিলাম। ঠিক তখনই কোথা থেকে একটা সাদা পায়রা উড়ে গেল আকাশের দিকে। চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ সূর্যোদয় দেখে, কিন্তু সবাই সূর্যাস্ত দেখে ঘরে ফিরতে পারে না। আমার জীবনও একদিন হঠাৎ থেমে গিয়েছিল। হাসপাতাল তৈরি করেছিলাম, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় আমিও চলে গেলাম। আমার গল্পটা অসম্পূর্ণ রয়ে গেছে। আপনি কি পারবেন না আমার না বলা গল্পটা মানুষকে শুনিয়ে যেতে? চিঠিটা পড়ে আমার হাত কাঁপছিল। আমি বুঝতে পারলাম, আজ আমি কোনো গল্প খুঁজতে আসিনি, একটা গল্প নিজেই আমাকে খুঁজে নিয়েছে। সেই দিনই ঠিক করলাম, আমার নতুন স্ক্রিপ্টের নাম হবে মায়ের দান।
আজ তাহলে এখানেই শেষ করলাম আমাদের নতুন গল্প মায়ের টান। গল্পটা আশা করি সবার খুবই ভালো লাগবে। গল্পটা যদি ভালো লেগে থাকে আমাদের গল্পের সন্ধানেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরো অনেক নিত্য নতুন গল্প লেখার জন্য উৎসাহিত করবেন। নমস্কার।